গত কয়েকদিন ধরে ফেসবুকে সাবঅর্ডার নিয়ে যে আলাপটা চলতেছে সেই আলাপটা কোনো কারণে শেষই হইতেছে না। আমি ভাবছিলাম যে এই বিষয়ে আর আলাপ করব না বা কথা বলবো না, কিন্তু আলাপটা যেহেতু চলতেছে ফলে মনে হইলো যে আমিও কন্টিনিউ করি এবং এইটা আমার নিজেরও উপকার হবে। আলাপ আলোচনায় যেদিকে আমি টেনশনটা দেখতেছি যে সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহ তাদের যেহেতু একটা চরিত্র আছে, ফলে এই চরিত্রের কারণেই তারা যেভাবে নিজেদেরকে সাবলটান বইলা উঠতেছে, অ্যাট দ্য সেম টাইম তারা যেহেতু নিজেদেরকে এক ধরনের সাবলটান বইলা উঠতেছে, তার বিপরীতে সাবলটানরা, মানে আমরা বলতে পারি যে সাবলটানের ট্রু সাবলটান যারা সন্ধান করে তারা এইটাকে ব্যাপকভাবে মানে সমালোচনা ইত্যাদি করতেছে। ফলে আমি এটার মধ্যে এই পুরা আলাপ আলোচনার এই দুই পক্ষের মধ্যে একটা কেন্দ্রীয় টেনশন মানে উদ্ধার করলাম, এবং উদ্ধার করলাম না, এটাই বাস্তব। সেটা হচ্ছে যে এই পুরো প্রজেক্টে বেসিক্যালি চলতেছে পপুলিজমের এগেনস্টে। মানে হচ্ছে যে পপুলিজম যে কাজটা করে মোস্টলি সেটা হচ্ছে যে গরিব মানুষকে কেন্দ্র কইরা, তারা গরিব মানুষের আইডিওলজি ইত্যাদিকে কেন্দ্র কইরা সামনে আগায় যায়, তারা গরিব মানুষের রাজনীতিটা করে। অন্যদিকে গরিব মানুষকে যে তারা তাদের সঙ্গে নিচ্ছে এই কারণে মানে তাদের বিরুদ্ধে সেকুলার বলি আমরা, বা যারা পপুলিস্ট রাজনীতির বিরুদ্ধে বা আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াই। ফলে এই হাসনাত আবদুল্লাহ বা সাদিক কায়েম তাদের একটা পপুলিস্ট রাজনীতি আছে, এবং সেই পপুলিস্ট রাজনীতি থেকেই তারা বেসিক্যালি সাবলটানের দাবিদার হয়ে উঠতেছে। এবং তার বিপরীতে এই মানে নাবিলা ইদ্রিস বা এই অংশটাকে যারা মানে ঠেকাইতে চাচ্ছে, তারাও বেসিক্যালি একটা পপুলিস্ট রাজনীতি ঠেকাইতে চাইতেছে। ফলে এটা একটা কেন্দ্রীয় টেনশন। আমি মূলত আমার আলাপটা এই জায়গা থেকে করব, এবং যেই গায়ত্রী স্পিবাককে কেন্দ্র করে এই আলাপটা এতভাবে চলতেছে, সেই গায়ত্রী স্পিবাককে দিয়েই আমি মূলত প্রতিষ্ঠিত করার চেষ্টা করব যে এখনও কী কারণে এটার মধ্যে একটা সাবলটান, মানে এই প্রতিনিধিত্বের মধ্যে একটা সাবলটান ফেনোমেনা আমরা খুঁজে পাইতে পারি। প্রথমত এখানে একটা ধোঁয়াশা একটু ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সাবলটান কথাটা, মানে সাবলটান, এই আমাদের অঞ্চলের সাবলটান এই জিনিসটা সবচেয়ে সিরিয়াসলি যিনি কাজ শুরু করছেন তিনি রণজিৎ গুহ। এবং 1983 সালে তার যেই বাংলা নিম্নবর্গের ইতিহাস যে প্রবন্ধ, সেটা সম্ভবত তিনি পাঠও করছেন। সেখানে খুব ক্লিয়ারলি তিনি একটা জায়গায় লিখছেন যে আমি এই সাবলটান স্টাডিজের এই আলাপ আলোচনা এইটা স্বাধীন আধুনিক রাষ্ট্রের ক্ষেত্রে প্রয়োগ করতে চাই না। এইটা যে তিনি সিরিয়াসলি বলছেন, এই কথাটার একটা গুরুত্ব আছে। মানে হচ্ছে যে তিনি যখন মানে কৃষক বিদ্রোহ বা ব্রিটিশ কলোনিয়াল আমলের এই সাবলটানদের কাহিনী ইত্যাদি লিখতেছেন, সেখানে যে মৌলিক রাজনীতি সেটা হচ্ছে যে সেখানকার যে সাবলটান তাদের মৌলিক যে চরিত্র সেটা তৈরি হচ্ছে একই সঙ্গে ব্রিটিশ সরকার, তার সঙ্গে জমিদার, এবং তার সঙ্গে এই যারা পাওনা দেয় কৃষকদেরকে, এই ত্রিমুখী একটা শক্তি সমবায়ের মধ্য দিয়ে একটা সাবলটান তৈরি হইতেছে। কিন্তু যখন আপনি একটা আধুনিক রাষ্ট্রে ঢুকে যান, তখন তো আসলে এই রকমের আর বাস্তবতা তৈরি থাকে না। ফলে এই পুরা মানে রণজিৎ গুহদের যে সাবলটান স্টাডিজ, এই পুরা জিনিসটাই বেসিক্যালি একটা সেমি ফিউডাল বা আমরা বলতে পারি যে প্রাক পুঁজিবাদী একটা বাস্তবতা নিয়ে আলাপ। মানে পুঁজিবাদ পুরোপুরি প্রবেশ করে নাই, কিছু কিছু করছে, বা একই সঙ্গে একটা ফিউডাল বাস্তবতা আছে। ফলে এই ফিউডাল আধা ফিউডাল বা আধা একই সঙ্গে আধা পুঁজিবাদী বাস্তবতার একটা উদাহরণ যখন আমরা সরাসরি একটা পুঁজিবাদী রাষ্ট্রে প্রয়োগ করতে চাইব, ফলে সেখানে আসলে অনেক ধরনের ঝামেলা তৈরি হবে। এবং রণজিৎ গুহর যেই সাবলটানের যেই সংজ্ঞা, সেখানে তিনি খুব ক্লিয়ারলি যেটা দেখাচ্ছেন যে এটা বেসিক্যালি সাবলটান মানে হচ্ছে যে প্রভু আর অধীনস্থের সম্পর্ক, প্রভু হচ্ছে প্রভু আর অধীন সাবলটান। এবং এক্ষেত্রে শাসক আর শোষক আর শোষিত ছাড়া তার সাবলটানের আর কোনো জায়গা নাই। মানে তার সাবলটানে উচ্চবিত্ত আর নিম্নবিত্ত ছাড়া আর কেউ নাই, মানে মধ্যবিত্ত রদ্যবিত্ত বলে কিছু নাই। ফলে মধ্যবিত্তর ওই ধরনের কোনো কনসাসনেস চৈতন্য ওই বাস্তবতায়, সেই সেমিফিউডাল বাস্তবতায় এগুলো আলাপ করার কোনো কার্যকরিতা ছিল না। ফলে তার যেই প্রভু, সেই প্রভুর তিনি যেটা বোঝাইতে চাইছেন যে ব্রিটিশ সরকার, তার অধীনস্থ, তার কেন্দ্রীয় আরও কিছু লোক বল থাকে, স্থানীয় পর্যায়ে আরও কিছু লোকজন থাকে, এই তিনজন মিলে একটা উচ্চবিত্তের কাঠামো তৈরি করে, এবং এর বাইরে যারা আছে, এর বাইরে সবই সাবলটান। এখন এটা রণজিৎ গুহর বাস্তবতা। এখন এটা যদি আপনি এই বর্তমান বাস্তবতা আইনে ফিট করেন আমাদের এই আধুনিক পুঁজিবাদী রাষ্ট্রে, সেই জায়গায় ফিট করতে গেলে দেখবেন অনেক ধরনের ধোঁয়াশা তৈরি হচ্ছে। মানে আপনি এখন একটা কর্পোরেট মানে ইয়ার মধ্যেও, মানে পরিবেশের মধ্যেও আপনি এই প্রভু শোষক ও শোষিত সম্পর্ক খুঁজে পাইতে পারেন, আবার আপনি যদি দেখতে চান সেখানে নাও পাইতে পারেন। ফলে মিডল ক্লাসের এমন অনেকগুলি অঞ্চল আছে যে মিডল ক্লাস যেখানে চাকরি করে, সেই জায়গাগুলিতে সে অনেক ক্ষেত্রেই
তার নিজের কোনো বক্তব্য থাকে না এবং অনেক ক্ষেত্রেই তার অবস্থা কমপ্লিটলি শোষিত। কিন্তু ক্যাপিটালিজমের একটা নিজস্ব স্বাধীন ব্যবস্থা আছে যে কারণে সে চাকরি কুইট করতে পারে। ফলে এই ধরনের বাস্তবতা একটা ধোঁয়াশা ফান্ডামেন্টালি তৈরি হয় যে মানে আমরা যখন সাবলটার্নিসের সরাসরি নিয়ে আইসা এটার মধ্যে প্রয়োগ করতে শুরু করি, ইভেন গায়ত্রীর এই মানে ক্যান দি সাবলটার্নিস স্পিকেও যদি আমরা প্রয়োগ করতে শুরু করি এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়। যাই হোক, এই ধোঁয়াশাটা আমাদের মাথায় রাখা দরকার। সেকেন্ডলি, এইটার মানে এই ধোঁয়াশা থেকে একটা উত্তরণের রাস্তা আছে, সেইটা আমি মনে করি গায়ত্রীর যেই ক্যান দি সাবলটার্নিস স্পিক যেই প্রবন্ধ, সেই প্রবন্ধের একদম কেন্দ্রীয় আর্গুমেন্টটি সেই জায়গাটা আছে। আপনারা খুব ভালোভাবেই জানেন যে তিনি কিন্তু সেখানে প্রতিনিধিত্ব নিয়ে ব্যাপক আলাপ আলোচনা করছেন। মানে তিনি বেসিক্যালি ইন্টেলেকচুয়ালদেরকেই এখানে প্রতিপক্ষ করছেন যে ইন্টেলেকচুয়ালরা যেভাবে প্রতিনিধি হয়ে উঠতে চায়, সাবলটানের যে প্রতিনিধি হয়ে উঠতে চায়, এর মধ্যে দিয়ে তারা কি সমস্যা করে। তিনি ফুকো দেলিজ ইত্যাদি নিয়ে আলাপ করছেন, আমি ফুকো দেলিজ নিয়ে পরে আসবো। কিন্তু রণজিৎ গুহদের তিনি যে সমস্যাটা উদ্ভাবন করছেন সেখানে তিনি বলতেছেন যে মানে জার্মান দুইটা মানে ওয়ার্ড দিয়া তিনি এই জিনিসটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করেন। আপনারা যারা গায়ত্রীর এই প্রবন্ধ পড়ছেন তারা ভালোই জানেন যে একটা প্রতিনিধিত্ব হইতে পারে যে এটা আমরা এমপি বা এই যে সংসদীয় যেই প্রতিনিধিত্ব এরকম বলতে পারি, বা আপনি নিজে যখন কথা বলতেছেন না আপনার হয়ে অন্য কেউ কথা বলতেছে, যেমন উকিলও হইতে পারে। ফলে এটা একটা প্রতিনিধিত্বের ধরন। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই প্রতিনিধি যে আপনার প্রতিনিধি হইল সে বেসিক্যালি আপনার প্রভু হয়ে ওঠে। এবং আরেক ধরনের প্রতিনিধি আছে যারা হচ্ছে যে মানে আপনি একটা ছবি আঁকতেছেন, মানে ধরেন আপনার ছবিটা কেউ আঁকলো, এখানে আপনি নাই, জাস্ট আপনার ছবিটা আছে। এখন রণজিৎ গুহরা এই সাবলটানদের এই যে ছবি আঁকা, রণজিৎ গুহরা ভাবতেছেন যে তারা ছবি আঁকতেছেন, কিন্তু বেসিক্যালি তারা আসলে তাদের প্রতিনিধি হয়ে উঠতেছেন। এবং এইটাই গায়ত্রী চক্রবর্তী স্পিবাকের বেসিক আর্গুমেন্ট যে তুমি তো জাস্ট ছবিটা আঁকতেছো না, তুমি ওর প্রতিনিধি হয়ে উঠতেছো। এবং একই জায়গায় তিনি বেসিক্যালি দলুজ বা ওনাদেরকেও সমালোচনা করেন যে মানে ফুকো যেমন বলে যে আমি ইন্টেলেকচুয়াল কথা বলি না, কথা বলে সাবলটান নিজেই। ফলে বা সাবলটান কথাটা নিশ্চয়ই ফুকো ব্যবহার করে নেই, মানে ওই কথা বলে। ফলে ওই যে কথা বলে, গায়ত্রীর কথা হচ্ছে যে তুমি যখন মানে ওই কথা বলতেছে এই বাস্তবতায় নিয়ে যাও, ফলে তুমি কিভাবে নিশ্চিত হচ্ছে এটাই ওর কথা। ফলে তুমি যখন নিজেও আবার মানে দায়িত্ব নেও না, আবার তুমি ওর কথাটা বইলা দাও, আবার তুমিও তোমার ইন্টেলেকচুয়াল অবস্থা স্বীকার করো না, ফলে এর মধ্যে দিয়ে তার যেই মানে বক্তব্য সেটা একেবারেই নাই হয়ে যায়। ফলে এটা একটা খুবই ইন্টারেস্টিং জায়গা যে মানে এখানে প্রতিনিধিত্বের একটা আলাপ আছে। ফলে এখন আপনি যদি দেখেন যে এই সাদিক কায়েম বা এই হাসনাত আবদুল্লাহ বা এই যে রাজনীতিবিদরা মানে যারা প্রতিনিধি হয়ে উঠলো, এই প্রতিনিধিরা কিন্তু প্রতিনিধিত্ব করতেছে, কিন্তু তারা যে কারণে গায়ত্রীর এই আলাপে সরাসরি প্রবেশ করতে পারে না, কারণ তারা ইন্টেলেকচুয়াল না, তারা রাজনীতিবিদ। তারা রাজনীতিবিদ এবং তারা সরাসরি যে প্রতিনিধিত্ব করে সেটা বেসিক্যালি মানে এই ধরনের সরাসরি ওয়েতে স্পিবাকের এই মানে আলাপে প্রবেশ করতে পারে না। কিন্তু আমরা যদি কোনোভাবে বসাইতে চেষ্টা করি আমরা হয়তো বসাইতে পারবো। আবার আমি একটা মানে সিম্পল কোশ্চেন আপনাদেরকে করতে চাই। রণজিৎ গুহ যখন এই কৃষক বিদ্রোহের ইতিহাস লিখছে, তার যেই মানে সাবলটার্ন স্টাডিজের প্রথম বই কৃষক বিদ্রোহের ইতিহাস কলোনিয়াল ইন্ডিয়াতে, এবং এই জায়গায় ইতিহাস তো না মানে মানে এলিমেন্টারি আসপেক্টস, তো এই জায়গায় তিনি যে 117 বছরের যে বিদ্রোহগুলিকে এখানে জড়ো করছেন, ধরা যাক সাঁওতাল বা ইত্যাদি আদিবাসী বিপ্লবগুলি বিদ্রোহগুলি, কিংবা ধরেন এই তিতুমিরের বিদ্রোহগুলি, বা এই জায়গায় যতগুলি নেতা ছিল, ধরেন এই যে সাঁওতাল বা এই যে আদিবাসী কোনো বিদ্রোহ যখন গঠিত হচ্ছে, কৃষক বিদ্রোহ যখন গঠিত হচ্ছে, এই কৃষক যার নেতৃত্ব যে দিচ্ছে সেই নেতৃত্বকে আসলে সাবলটান কিনা। নিশ্চিতভাবেই এখানে রণজিৎ গুহ একটা প্রাক পুঁজিবাদী বাস্তবতায় তাদেরকে সাবলটান বলতে তার কোনো সমস্যা নাই। এখন আপনি যদি এই বাস্তবতায় মানে প্রতিনিধি মানে যে সাবলটানের প্রতিনিধি, তাকে তো রণজিৎ গুহ কোনোভাবে সাবলটানের বাইরে দেখতেছেন না। ফলে এই সাবলটানের প্রতিনিধিকে যদি আপনি আধুনিক সমাজে আইনা দেখেন, তখন আবার তিনি সংসদের নেতা হয়ে যায়। এইটাই আধুনিক রাষ্ট্রের সরাসরি সাবলটান স্টাডিজ বা ক্যান দি সাবলটান স্পিক প্রয়োগের সমস্যা। আপনি আধুনিক রাষ্ট্রে এসে সেই প্রতিনিধিকে এমনভাবে মানে আপনি শুরু করলেই তার আসলে তার নিম্নবিত্তের অবস্থা থাকে না। কিন্তু আপনি যদি প্রয়োগ করেন, কিন্তু আপনি যদি সাবলটান কথাটা এখনও বাঁচায় রাখতে চান এবং আধুনিক পুঁজিবাদী সমাজে প্রয়োগ করতে চান, তাইলে কোনো না কোনোভাবে এখানে একটা প্রতিনিধিত্ব থাকে, এবং সেই প্রতিনিধি যে কোনো কারণেই হোক তার মধ্যেও একটা সাবলটান মানে চৈতন্য বা চরিত্র মানে তিনি লালন করে। এখন
আপনাকে মানে খুব সিম্পলি একটা যদি কোশ্চেন করি, ধরা যাক এই যে হাসনাতরা বা ধরেন এই যে মানে সাদিক কায়েমরা, উনারা যে প্রতিনিধি হইল, এই প্রতিনিধির বাস্তবতায় তাদের যদি মানে ভক্তকুল দেখেন, তাদের ভোটার দেখেন, সেখানে কিন্তু গরিব মানুষ বেশি এবং তাদের বন্ধু মামুনুল হক। এবং এই যে লোকগুলি যারা মানে গরিব মানুষের প্রতিনিধি হইতেছে, গরিব মানুষ তো তাদেরকে নিচ্ছে, এটাই পপুলিস্ট রাজনীতির হ্যাক। পপুলিস্ট রাজনীতির হ্যাক এইটাই যে গরিব মানুষ এবং এই যে সাবলটানরা তারা তাদেরকে নেতা মনে করতেছে। এখন আপনি এই জায়গার এই সমস্যার সমাধান কেমনে করবেন? আপনি কি বলতে পারবেন? কথার কথা, ধরা যাক যে আপনি মানে অন্য একটা মানে এই যারা পপুলিস্ট রাজনীতি করে না, জামাত ইসলাম করে না, জামাত ইনসিবির এই পপুলিস্ট রাজনীতি করে না, বিএনপির একটা মানে ছাত্রনেতা, তারা কি এই কথাটা বলতে পারতো যে আমি সাবলটান? বলতে পারতো না তো, কারণ তারা পপুলিস্ট রাজনীতি করতেছে না। ফলে মানে এটা খুবই সিম্পল একটা মানে মানে কনক্লুশন এইরকম যে আপনি যখন সাবলটানের মানে কথা বলেন, তখন সাবলটানের প্রতিনিধি বেসিক্যালি সাবলটানই থাকে, যদি আপনি সেই প্রাক পুঁজিবাদী বাস্তবতার সরাসরি সাবলটান প্রয়োগ এখানে করেন। এবং দ্বিতীয়ত, এই সাবলটান কোনো না কোনোভাবে তাকে তার প্রতিনিধি মনে করে। যাই হোক, আমি কোনো ক্লিয়ার মানে সমাধান দিচ্ছি না বা সরাসরি উত্তর দিচ্ছি না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে মানে সাবলটান বা ক্যান্দি সাবলটান স্পিক, এই আলাপগুলি সরাসরি প্রয়োগের মধ্য দিয়ে অনেকগুলি ধূসর অঞ্চল তৈরি হবে। এবং এই ধূসর অঞ্চলগুলো যদি আমরা জাস্ট এরকমভাবে বাতিল করে দিতে চাই, তাহলে অনেক উত্তর আমরা পাবো না। এর সঙ্গে এই সাবলটান আলাপটার সঙ্গে বর্তমান বাস্তবতায় পপুলিস্ট রাজনীতির একটা ব্যাপক জোরালো সম্পর্ক আছে, এবং এই সম্পর্কটাই আমাদের এই গত কয়েকদিনের আলাপ আলোচনার একদম কেন্দ্রীয় টেনশন। যাই হোক, মানে আমি সামনে আগাই। এখন আপনি মানে আমি আগেই বলছি যে মানে গায়ত্রী চক্রবর্তী স্পিবাগের যে প্রতিপক্ষ, সেখানে ইন্টেলেকচুয়ালরা তার প্রতিপক্ষ, রাজনীতিবিদরা তার প্রতিপক্ষ না। এখন সামহাও আমরা এখানে এমন একটা বাস্তবতার মধ্যে পড়ে গেছি যে এখানে মানে ইন্টেলেকচুয়ালরা নাই, রাজনীতিবিদরা আমাদের জায়গায় আছে। এখন এই জায়গা দিয়া মানে আমরা যদি মানে ইন্টেলেকচুয়ালদের জায়গায় রাজনীতিবিদদেরকে বসাই এবং সামনে আগাই, তাইলে হয়তো আরেকটু খোলাসা হয়। দেখেন, রণজিৎ গুহর যে প্রপোজিশন, সেটা কি? রণজিৎ গুহর প্রপোজিশনটা খুবই ক্লিয়ার। সেটা হচ্ছে যে আমরা এমন একটা সময়ের কথা লিখতে চাই যে সময়ে তার নিজের কোনো ভাষ্য নাই। এবং মানে এখানে তিনি শুরুই করছেন এমনভাবে, যেই কয়টা বিদ্রোহের ইতিহাস এই জায়গা থেকে তিনি শুরু করছেন যে এই ব্রিটিশরা যখন আসলো, তাদের নিজেদের খাতিরে তারা তাদের ক্ষমতা সুসংহত রাখার জন্য তারা এই কৃষক বিদ্রোহগুলি নিয়ে খুবই সিস্টেমিকলি এবং খুবই সিরিয়াসলি তারা এইগুলি নথিবদ্ধ করছে এবং প্রশাসনিকভাবে নথিবদ্ধ করছে, এবং ব্যাপক আর্কাইভ তৈরি হয়েছে। রণজিৎ গুহদের এই আর্কাইভ হচ্ছে বেসিক জায়গা যেখান থেকে মানে উনি ইন্টারপ্রেট শুরু করতেছেন। এবং একই সঙ্গে অনেক স্বাধীন আমরা বলতে পারি ইতিহাসবিদরাও সামহাও এই এমনভাবে রাজনীতি লেখছে যেটা আসলে সেই সময়ের ব্রিটিশদেরকে কোনো না কোনোভাবে মানে মানে তাদেরকে আসলে মানে নানা ধরনের তত্ত্ব যুগাইছে। ফলে এই দুই ধরনের ইতিহাসকে কেন্দ্র কইরা প্রশাসনিক এবং কিছু মানে মানে ব্রিটিশ মানে স্বাধীন লিবারেল রাইটার, ইনাদেরকে কেন্দ্র করে উনি যেই মানে প্রপোজিশনটা করছেন যে আমরা এদের মধ্য দিয়েই এই সাবলটানের যেই মানে আন্দোলন, সাবলটানরা কেন কৃষক বিদ্রোহ করতেছে, এটা আমরা উদ্ধার করব। এবং এখানে তিনি প্রথমেই যে জিনিসটাকে অপোজ করছেন সেটা হচ্ছে যে এই আন্দোলনগুলি যে হচ্ছে, এখন একজন লিবারেল স্বাভাবিকভাবেই বলবে যে এখানে তারা স্বতঃস্ফূর্ত, মানে হুট করে তারা একটা অ্যানিম্যাল কাইন্ড, যে তারা হুট করে আন্দোলনে নাইমা যায়। কিন্তু রণজিৎ গুহর বেসিক প্রথম হাইপোথিসিস যে না, তারা নাইমা যায় না, তাদের একটা চৈতন্য আছে এবং সেই চৈতন্য সন্ধান আমরা করব। এখন এই চৈতন্য সন্ধান করতে গিয়া তার যেই সমস্যা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে যে এই জায়গায় তো তার নিজের কোনো জায়গা নাই, এই পুঁথি টুথি ইত্যাদি এগুলো দিয়ে তো এগুলো কিছুই নাই। ফলে যে আর্কাইভ আছে সেটা কমপ্লিটলি ব্রিটিশদের লেখা আর্কাইভ এবং ব্রিটিশদেরকে পুষ্ট করা লেখাপত্র। ফলে এই জায়গায় তিনি তাদেরকে এই কনসাসনেস বা এই সাবলটানের কনসাসনেস বের করার ক্ষেত্রে তিনি এখানে যেই মানে তরিকাটা ব্যবহার করছেন সেটাকে তিনি খুব ক্লিয়ারলি বলছেন যে উল্টা করে ব্যবহার করো জাস্ট। মানে হচ্ছে যে উনারা যেইভাবে লিখতেছে এই আর্কাইভ বা পুলিশ রিপোর্টগুলি বা যে কোনো যেই ভাষায় যাই লিখতেছে ব্রিটিশরা, তার জাস্ট উল্টা রিডিংটা আমরা বাইর করলে আমরা সাবলটানের একটা অর্থ পাবো। যেমন যে সেখানে হয়তো লেখা হইতেছে যে বদমাইশের দল এই জায়গায় এই আন্দোলনটা করছে, এটার উল্টা রিডিং হইতে পারে যে একটা সুসংগঠিত একটা মানে দল এই আন্দোলন করতেছে। ফলে এইভাবে তিনি একটা নেগেটিভ কনসাসনেসের একটা আইডিয়া হাজির করছেন এবং এর মধ্যে দিয়ে তিনি আসলে সাবলটানের একটা চৈতন্য খোঁজার চেষ্টা করছেন। এবং এখানে তিনি বিস্তারিত আলাপ করছেন। আপনারা যারা এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ মানে পেজেন্ট ইনসার্জেন্সি এই বইটা মানে সময় নিয়ে পড়বেন, খুব ক্লিয়ারলি এর উত্তরগুলি পাইবেন। তিনি মানে দেখাই তার মতো করেই তিনি দেখাইতে চেষ্টা করছেন যে কৃষকদের আন্দোলনের মধ্যে এমন অনেক ধরনের বিষয় পাওয়া যায় যে তারা আসলে মানে
এই জায়গা থেকে হঠাৎ হঠাৎ দেখা যায় যে শুধু মেশিনগুলি পুরাই দিচ্ছে, বা দেখা যাচ্ছে এরে এরে বাছাই করে করে মারতেছে, সবাইকে মারতেছে না, বা পুরাইলেও এমন এমন আন্দোলনের সময় এমন এমন জায়গা পুরাইতেছে তার মধ্যে একটা মানে কনসাসেন্সের জায়গা পাওয়া যায়, এবং এই জিনিসগুলো তিনি উদ্ধার করতেছেন ওই আর্কাইভ থেকেই। ফলে এই বাস্তবতায় তিনি তার যেটা প্রপোজিশন সেটা হচ্ছে যে এই মহাত্মা গান্ধী আবির্ভূত হওয়ার আগে এই যে কৃষক বিদ্রোহগুলি হইল, এই যে সাবলটান আন্দোলনগুলি হইল, সেই জায়গাকে আমরা সবসময় একটা প্রি পলিটিক্যাল জায়গায় শেষ করে দিই। মানে এটা পলিটিক্যাল না, এটা প্রি পলিটিক্যাল, মানে কমপ্লিট চৈতন্য না, এটা একটু একটা প্রাক চৈতন্যের বাস্তবতা। ফলে আমাদের মানে এই স্বাধীনতা আন্দোলন, এই জাতীয়তাবাদী মানে আন্দোলন, এই যে জাতীয়তাবাদী আন্দোলনের উপর দাঁড়ায় ভারত স্বাধীন হইল বা যাই হইল, এই বাস্তবতাটাকে পৌঁছাইতে আমাদের মহাত্মা গান্ধী পর্যন্ত অপেক্ষা করা লাগে, কিন্তু তার আগের বাস্তবতায় আসলে আমাদের কোথাও এই জিনিসগুলোকে আমরা জায়গা দেই না। ফলে তার আর্গুমেন্ট খুবই জোরালো, এবং এই জিনিসটা মানে আমাদের এই গত কয়েকদিনের আলাপ আলোচনা এই জিনিসটাকে আমরা খুবই মানে কি বলে এটাকে অগুরুত্বপূর্ণ করছি। কারণ হচ্ছে যে এই মানে সাবলটানের এই যে খোঁজা, সাবলটানের এই যে চৈতন্য খোঁজা, আমি মনে করি এইটা মানে বাংলাদেশের মানে সরি মানে এই উপমহাদেশের মানে ইতিহাস চর্চার ক্ষেত্রে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানে প্রপোজিশন। ফলে তিনি যে প্রি পলিটিক্যাল বাস্তবতাকে চৈতন্য দিচ্ছেন, সেই জায়গায় তিনি এই ধরনের তরিকা ব্যবহার করছেন। এখন গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের এখানে যেই মানে আর্গুমেন্ট সরাসরি সেটা হচ্ছে যে তুমি এখানে এই ধরনের পুলিশ রিপোর্টিং বা ব্রিটিশদের আর্কাইভ থেকে তুমি যেই জিনিসটা উদ্ধার করবা, সেটা কখনোই তুমি যতই তুমি উল্টা রিডিং করো না কেন, তুমি এখানে তার কিছুই পাবে না। এটা তুমি বেসিক্যালি পাবে একটা ডিস্টর্টেড একটা ইমেজ, একটা বিকৃত ইমেজ তুমি পাবে। তার কারণ হচ্ছে যে ব্রিটিশরা আইসাই সবার আগে হিন্দু ল ট ইত্যাদির তিনি উদাহরণ দিচ্ছেন, এবং সবার আগে আইসাই তিনি যে কাজটা মানে ব্রিটিশরা যে কাজটা করছে সেটা হচ্ছে যে নতুন করে আইন লেখছে। ফলে তার যেই বাস্তবতা, সেই বাস্তবতায় সে তো শুরুতেই একটা মানে এপিস্টেমিক ভায়োলেন্স চালাইছে। এখন এই এপিস্টেমিক ভায়োলেন্সের মধ্য দিয়া তুমি যেই মানে আর্কাইভ পাচ্ছ, সেই আর্কাইভের উল্টা রিডিং করে তুমি যেই মানে মিরর ইমেজ তুমি তৈরি করতেছো, একটা কমপ্লিট ডিস্টোর্ড ইমেজ। এবং এখানে তার যেই প্রপোজিশন গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের যে প্রপোজিশন, সেটা হচ্ছে যে তুমি এই ডিস্টোর্টেড ইমেজ মানে মানে বাইর করে তুমি যেভাবে একটা এসেনশিয়ালিস্ট বা একটা মানে এটাই রাস্তা, এই ধরনের যে দাবিটা করতেছো, এটা প্রবলেমেটিক, এটা দিয়ে তুমি তার চৈতন্য পর্যন্ত পৌঁছাইতে পারবা না। এখানে চৈতন্য পর্যন্ত পৌঁছানোর রাস্তা হইতে পারে যে তার যে চৈতন্য তৈরি হয়েছে, এটা ট্রেসটা কি, মানে এটা কোত্থেকে আসতেছে, এই জিনিসটা আমাদের সন্ধান করা দরকার। এবং অবশ্যই গায়ত্রী চক্রবর্তীর এই আলাপ গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে তিনি বলতে যাচ্ছেন যে এই পুলিশ আর্কাইভ ইত্যাদির মধ্যে দিয়ে যেই গ্যাপগুলি তৈরি হচ্ছে, বা এই মানে ব্রিটিশ আর্কাইভের মধ্যে দিয়ে যে গ্যাপগুলি আছে, যেই শূন্যতাগুলি তৈরি হচ্ছে, মানে যে উত্তরহীনতাগুলি, যেই না বলার জায়গাগুলি বাইরে হচ্ছে, এগুলোই আসলে বলার জায়গা। এবং এটার মধ্যেই সাবলটান চৈতন্য বা সাবলটানের যেই মানে বাস্তবতা, সেটা আসলে লুকায় আছে। ফলে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের এই লেখাটা মানে যেই লেখা নিয়ে এত আলোচনা, সেই লেখাটা বেসিক্যালি এই ধরনের একটা সংশোধনবাদী লেখা আমরা বলতে পারি, যেটা আসলে সাবলটান স্টেজের একটা বাই প্রোডাক্ট বিপদের কথা তিনি বলছেন, কিন্তু কোনোভাবেই তিনি এটাকে বাতিল করেন নাই। এবং তিনি স্বীকার করছেন, খুবই ক্লিয়ারলি স্বীকার করছেন যে এখানে মানে রণজিৎ ঘোষের যে প্রপোজিশন, সাবলটান স্টাডিজের যে প্রপোজিশন, সেইটা অনেক ক্ষেত্রে এই মানে ফুকোদের যেই সব কিছু ডিনায়ালের মধ্যে দিয়ে যেই রাজনীতি এবং ইউরোপে বৈশা যেই রাজনীতি, তার চেয়ে অনেক অনেক বেটার। ফলে এখানে তিনি ট্রেসের মানে কথা বলছেন, এবং এইভাবে একটা মানে গ্যাপগুলি তৈরির কথা বলছেন। আমি খুব বেশি ডিটেলে যাব না, এখানে উনি যেই সব উদাহরণ আরও হাজির করছেন। এবং একটা কথা যদি বলা দরকার, এখানে সাবলটান ট্রু সাবলটান বলে একটা কথা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক হাজির করছেন, এবং নারীদের কথা বলছেন যে প্রথমত এপিস্টেমিক ভায়োলেন্সের মধ্যে দিয়া মানে প্রথমত ডিস্টর্ট হয়ে গেছে টোটাল আর্কাইভ, তার যেই লেখাপত্র কিছুই নাই, কারণ ব্রিটিশ সব কিছু মানে এপিস্টেমিক ভায়োলেন্স চালায়, তার সব কিছু নাই করে দিচ্ছে, প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, এখানে পুরুষতন্ত্র হাজির আছে, ফলে নারীদের এই জায়গা পর্যন্ত পৌঁছাইতে আরেকটা মানে এখানে ভায়োলেন্স চলছে, পুরুষতান্ত্রিক ভায়োলেন্স। ফলে একজন নারীর কথা যে তুমি উঠায় আনবা, সেটা আসলে অনেক দূরে। ফলে এটা ট্রু সাবলটান। এখন এই বাস্তবতা থেকেও মানে রণজিৎদের একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টাও মানে একই সঙ্গে গুরুত্বপূর্ণ, আবার একই সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে এই ধরনের যেই গ্যাপগুলি আসলে এটার মধ্যে দিয়ে তৈরি হয়েছে, সেই জায়গাটা যে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক দেখাচ্ছেন। কিন্তু আমি যেখান থেকে আলাপ শুরু করছি, এখন আপনি যদি এই ট্রেসের বাস্তবতাটা খোঁজেন, গায়ত্রী চক্রবর্তীর যে প্রপোজিশন, এই ট্রেস খোঁজা বা তার যে ইতিহাসের মধ্যে দিয়ে তার যে কনসাসনেস তৈরি হয়েছে, সেই জায়গায় যদি খোঁজার যে আলাপ, সেটা যদি আপনি বর্তমান বাস্তবতা আইনা ফালাইতে চেষ্টা করেন, সেটা আপনি কিভাবে মানে উদ্ধার করবেন? এই পুঁজিবাদী,
এই আধুনিক রাষ্ট্রের মধ্যে বৈশা এখানকার সাবল্টান, ধরা যাক এখানে ট্রু সাবল্টান কারা, যারা অনেকগুলি এপিস্টেমিক ভায়োলেন্সের মধ্যে আছে, যারা অনেক ধরনের মানে প্রান্তিক অবস্থায় আছে, তাদের যেই ট্রেস খোঁজা, এই ট্রেস খোঁজার জায়গায় আসলে জনপ্রতিনিধিদের সঙ্গে তাদের সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ উপজীব্য হইতে পারে কিনা, এইটা আমার একটা মানে পয়েন্ট এবং আর্গুমেন্টের জায়গা। এবং আমি তো মনে করি যে এটা একটা গুরুত্বপূর্ণ আর্গুমেন্টই হইতে পারে যদি আমরা বলি যে মাওলানা মামুনুল হকের কারণে, মাওলানা মামুনুল হককে যে কারণে এই সাবল্টান মানে আমাদের এখানে ট্রু সাবল্টানরা পছন্দ করে, সেই একই কারণে মাওলানা মামুনুল হকের মাধ্যমে যদি আমরা তাদের মানে আইডিওলজিক্যাল একটা মানে কনসাসনেস ইতিহাস খোঁজার চেষ্টা করি, সেটা আসলে বিফলে যাওয়ার কোনো কারণ নাই। এইটা আমি মনে করি আমাদের এই গত কয়েকদিনের আলাপে একটা মিসিংয়ের জায়গা, যে আমরা গায়ত্রী চক্রবর্তী স্পিবাককে হাজির করছি, কিন্তু গায়ত্রী চক্রবর্তী স্পিবাকের যে প্রপোজিশন, সেই প্রপোজিশনের জায়গায় যদি আমরা ফিট করি, তাইলে কিন্তু এই মানে হাসনাতদের রাজনীতি বা তারা যে পপুলিস্ট রাজনীতি করে, এইটার ভিতর দিয়ে অনেক ধরনের ট্রেস খোঁজা সম্ভব। আমি আলাপ বেশি লম্বা করব না, শুধু একটা আলাপ করেই মানে শেষ করে দেব। সেটা হচ্ছে যে মানে এই গায়ত্রী চক্রবর্তী ডিসাবল্টান স্পিকের অনেকখানি আলাপ যেটা ফুকো দেলুজ নিয়ে তিনি আলাপ করছেন, এবং এই আলাপগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখানে তিনি মানে স্বাভাবিকভাবেই কয়েকটা জায়গাকে খুবই মানে গুরুত্ব দিয়ে হাজির করছেন, তার কারণ তার মানে মানে আর্গুমেন্টের জায়গা ছিল যে সাবল্টানের কথা কিভাবে আনবো। এবং এখানে গায়ত্রী চক্রবর্তী স্পিবাক বারবার একটা জায়গাকে পুশ করছেন, সেটা হচ্ছে যে আপনি কখনোই সাবল্টানের চৈতন্য বা সাবল্টানের কথা বাইর করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে একটা আইডিওলজি আপনি স্বীকার করবেন। এখন ফুকো মানে ওর আইডিওলজির কোনো জায়গা নাই করে দিতেছে আইডিওলজি, বা দেলুজ বলতেছে যে ডিজায়ার, এসব ডিজায়ারের ভিতর দিয়ে ইন্টারেস্ট, ফলে সে যখন আন্দোলন করে ইন্টারেস্টের কারণে আন্দোলন করে। কিন্তু সামটাইমস আমরা তো দেখি যে মানে মানুষ শোষিতও হইতে চায়, মানুষ আসলে মামুনুল হকের যে ভোট দেয়, সে তো জানে যে এর মধ্যে দিয়ে সে আসলে বিশেষ কিছুই পাবে না, কিন্তু তবু তো ভোট দেয়। এটার মধ্যে একটা আইডিওলজিক্যাল প্যারাডক্স আছে, এবং এইটা গায়ত্রী চক্রবর্তীর একটা গুরুত্বপূর্ণ একটা প্রপোজিশন, যে আপনি যদি তার আইডিওলজিটাকে অস্বীকারের লাইনেই থাকেন, তাইলে তো আসলে তার কোনো জায়গা পাবেন না। এখন আপনি এই আইডিওলজিকে যদি এই পপুলিস্ট রাজনীতির কেন্দ্রে রাখেন, তাহলে এই পপুলিস্ট রাজনীতি কিন্তু আইডিওলজির উপরেই দাঁড়ায় আছে। ফলে গায়ত্রী চক্রবর্তী স্পিবাকের যে প্রপোজিশন, সেটা কিন্তু একই সঙ্গে পপুলিস্ট রাজনীতিকে বোঝার ক্ষেত্রে আমাদেরকে সাপোর্ট করে, ফলে আমরা সেই দিক থেকেও এই জিনিসটাকে বুঝতে পারি। ফলে আইডিওলজিকে কেন্দ্র করেই কিন্তু আমরা গত কয়েকদিনের আলাপ আলোচনা করতেছি। যদি মানে তারাও আইডিওলজিকে কেন্দ্র করে কিন্তু সাবল্টানের প্রতিনিধি হয়ে উঠতে চেয়েছে অক্সফোর্ডের যাওয়াওয়ালারা। ফলে এই আইডিওলজি কিন্তু একই সঙ্গে গায়ত্রী চক্রবর্তী স্পিবাকের একটা মানে সমাধানের জায়গা। ফলে মানে আমি যেটা বলবো, মানে আমার শেষ কথা এটাই, যে মানে আমার সার কথা এটাই, যে প্রথমত সাবল্টান স্টাডিজ বা গায়ত্রী চক্রবর্তীদের সাবল্টান এই আধুনিক রাষ্ট্র আইনা প্রয়োগের একটা মানে বাস্তব সমস্যা আছে, কিন্তু একই সঙ্গে প্রতিনিধিত্ব এবং পপুলিস্ট রাজনীতির ভিতর দিয়ে সেই সমস্যাটাকে একভাবে সমাধান করা যাইতে পারে। অন্তত যেই ধূসর অঞ্চলগুলি তৈরি হয়েছে এই সাবল্টানকে কেন্দ্র করে, সেই আলাপগুলোতে আমরা যাইতে পারি। এখানে আমার ব্যক্তিগত কোনো সমাধান নাই বা আমার নিজের কোনো আর্গুমেন্ট নাই। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে উত্তরহীন অবস্থাগুলি তৈরি হয়েছে, এই উত্তরহীন অবস্থাগুলো কোনোভাবেই আমাদেরকে বলে না বা এই ধরনের কনক্লুশন দেয় না যে মানে কেউ যখন সাবল্টানকে দাবি করবে, নিজেদেরকে সাবল্টান দাবি করবে এবং একই সঙ্গে সাবল্টানের রাজনীতি করতেছে আধুনিক পুঁজিবাদী রাষ্ট্রে, ফলে আমরা তাকে ব্যাশিং করে দিলাম। এইটা আসলে কোনো সমাধান না, এবং আমাদের সেকুলাররা বেসিক্যালি এই কাজটাই করতেছে। ফলে এখানে আমার অবস্থান, এখানে যে মানে গতানুগতিক যেই সেকুলার প্রপোজিশন এই পপুলিস্ট রাজনীতির এগেনস্টে, তার বাইরে আমি মনে করি যে এখানে যে ধূসর অঞ্চলগুলি তৈরি হইতেছে এই সাবল্টান রাজনীতির ভিতরে, পপুলিস্ট রাজনীতির ভিতরে, সেগুলো আমাদের এনকোয়ারি করা দরকার। এবং যদি আমরা এটা এনকোয়ারি করি, তাহলে আমাদের এই নতুন সময়ের অনেকগুলি প্রশ্নের উত্তর অনেকভাবে আমরা পাইতে পারি।